আমরা প্রথমে অবস্থান নির্ণয় করব। তো এখান থেকে বিসিএস পরীক্ষায় রেগুলার ভাবেই প্রশ্ন আসে। রেগুলার ভাবে ভালোই প্রশ্ন আসে এখানে। ভালো মানে ভালোই প্রশ্ন আসে। তো প্রথমে আমাদেরকে দিক চিনতে হবে, কোনটা উত্তর, কোনটা পূর্ব, পশ্চিম, দক্ষিণ। এই দিকগুলো আগে চিনতে হবে। সেটা কোথায়? খাতার মধ্যে। খাতার মধ্যে যখন আপনি এরকম একটা যোগ চিহ্ন অঙ্কন করবেন, সবসময় উপরে উত্তর নিচে দক্ষিণ, উপরে উত্তর নিচে দক্ষিণ, এটাতে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় পূর্ব পূর্ব আর পশ্চিমে। আচ্ছা, সাউন্ড কি সবারই কম? সাউন্ড কেন কম হবে? এখানে তো সাউন্ড আমি ঠিকই যাচ্ছে। আমার এখানে তো মাইক্রোফোন তো রোডই নিচ্ছে। যার সাউন্ড কম মনে হচ্ছে আপনি লিভ নিয়ে জয়েন করেন আবার। মনে রাখবেন, খাতার উপরে হবে দক্ষিণ, নিচে সরি উপরে উত্তর। উপরে উত্তর নিচে দক্ষিণ, উপরে উত্তর নিচে দক্ষিণ। এই পূর্ব পশ্চিমে ঝামেলা লাগবে। সবসময় ডান দিকে পূর্ব থাকবে। সবসময় ডান দিকে, হাতের ডান দিকে পূর্ব, বামে পশ্চিম। ডানে পূর্ব, বামে পশ্চিম। এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে? তো দেখেন এইখানে বলছে যে একটা দেয়াল ঘড়িতে যখন 3টা বাজে, তখন ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে, ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে, তাহলে মিনিটের কাঁটাটা কোন দিকে থাকবে? এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িতে এখন 3টা বাজে। হ্যাঁ, এই ঘড়িতে এখন বাজতেছে 3টা। এই যে ঘন্টার কাঁটা এইদিকে আছে, মিনিটের কাঁটা এইদিকে আছে। তাহলে ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে, দেখেন তো মিনিটের কাঁটাটা উপরের দিকে, মানে উত্তর দিকে আছে। তাহলে উত্তর দিকেই থাকবে। এবার দেখেন 3:30 বাজে, তখন মিনিটের কাঁটা যদি দক্ষিণ দিকে থাকে, 3:30-এর সময় মিনিটের কাঁটা দক্ষিণ দিকে মানে নিচের দিকে আছে, তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? এখন পূর্ব বললে সোজা এদিকে থাকতো, তাহলে আমরা বলতাম পূর্ব। কিন্তু আছে কোন দিকে? এইদিকে। এই জায়গাটার নাম হবে, এই পুরো জায়গাটার নাম হবে দক্ষিণ পূর্ব। এটা হলো দক্ষিণ পূর্ব। আর এটা হলো উত্তর পূর্ব। এই যে এই জায়গাটুকু উত্তর পূর্ব। এটা হচ্ছে উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম। আর এটা হলো দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম। অবশ্যই দক্ষিণ পূর্ব থাকবে। যদি দক্ষিণ পূর্ব না থাকে, তখন শুধু পূর্ব দাগাইতে পারবেন, সমস্যা নাই। তখন সেক্ষেত্রে পূর্ব হয়। তবে এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই দক্ষিণ পূর্ব থাকবে। এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই দক্ষিণ পূর্ব থাকবে। আচ্ছা সাদিয়া, আপনি আমাকে একটা একটা ইনফরমেশন দেন। আপনি হচ্ছে এই জুমে জয়েন করার পরে আপনার ফোনে কি কোনো ফোন আসছিল? আপনি বলেন তো, আপনি কোনো ফোন আসছিল, ফোন রিসিভ করে কথা বলছেন বা এরকম কিছু? ছবি দেওয়া থাকবে না। ছবিটা হচ্ছে আপনাকে হচ্ছে এটা কল্পনা করতে হবে যে 3:30টার সময় কোন দিকে থাকে। এটা হচ্ছে আপনাকে অবশ্যই কল্পনায় রাখতে হবে। ছবি তো দেওয়া থাকবে না, ছবি কেন দেওয়া থাকবে? ল্যাপটপে ক্লাস করছেন? সাউন্ড ঠিক আছে, আমার এখানে সাউন্ড ঠিক আছে। ওকে। এবার এই প্রশ্নটা দেখেন, এখানে বলছে যে একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে গেছে। 4 মাইল উত্তরে, এরপর 2 মাইল পূর্বে গেছে, তারপর আবার 2 মাইল উত্তরে যায়। এখন প্রশ্ন হচ্ছে সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে। এখন ধরেন সে এইখান থেকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করে সে, আচ্ছা ধরেন সে মূল বিন্দু এখান থেকে যাত্রা শুরু করছে। প্রথমে 4 মাইল উত্তরে, ধরেন উপরের দিকে গেছে 4 মাইল। এইখান থেকে 2 মাইল পূর্বে গেছে, তার মানে এইদিকে গেছে 2 মাইল। এরপর এইখান থেকে আবার 2 মাইল উত্তরে গেছে, মানে আরো 2 মাইল গেছে। আরো 2 মাইল গেছে। এখন প্রশ্ন হচ্ছে তার এই জায়গা থেকে এই যে তার শেষ অবস্থান যেটা, এটা দূরত্ব কত? আচ্ছা, এটা আমরা আরো সুন্দর করে অঙ্কন করি। হ্যাঁ, এইখানে আরো একটু ভালো করে অঙ্কন করি। ধরেন এইটাই। হ্যাঁ, ওকে। ধরেন এইখানে আছে একজন ব্যক্তি। এই একজন ব্যক্তি এইখান থেকে প্রথমে 4 মাইল উত্তরে গেছে, মানে উপরে দিকে গেছে 4 মাইল। ধরেন এইখানে আসলো 4 মাইল। এইখানে 4 মাইল আসছে। এইখান থেকে 2 মাইল পূর্বে গেছে, এদিকে 2 মাইল গেছে। এরপর আবার 2 মাইল উত্তরে, মানে এইখান থেকে আরো 2 মাইল উপরে গেছে। এখন প্রশ্ন বলছে শুরুর স্থান থেকে, শুরু করছে এইখান থেকে, শুরুর স্থান থেকে তার শেষ স্থানটা আছে, সে এখন কত মাইল দূরে আছে। তার মানে তার যে শুরুর স্থানটা, শুরুর স্থান থেকে এই পর্যন্ত তার দূরত্বটা বের করতে হবে। এখন ভালো করে যদি খেয়াল করেন, এইটা যদি যুক্ত করে দেই, এটা হবে 4, তার মানে এটা পুরোটাই কত? এটা পুরোটাই 6। আর এই যে এইটুকু কত? এইটুকু হলো 2। এটা পুরোটাই 6, এইটুকু হলো 2। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব হইল 6, ভূমি হইল 2, অতিভুজ কত? কারণ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে অতিভুজ হবে
তার দূরত্বটা হবে এই √6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে √36 আর 4 40। এটা √40কে আমরা যদি লিখি 4 5 20, 4 10 40, তাহলে হচ্ছে 2√10, 2√10, এটাই হবে অ্যান্সার। এখানে বলছে একজন লোক এ অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, মানে যে কোনো একটা স্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, ধরেন সে এখানে হাঁটছে, এখান থেকে হেঁটে এখন এই যে এ স্থান থেকে হেঁটে ডান দিকে, এখন ডান দিকে আপনার হাতের ডান দিকেই চলে যান, মানে খাতার ডান দিকেই যান, তাহলে আপনি এদিকে গেছেন ডান দিকে, ডান দিকে 10 ফুট আসলেন, ওকে। এরপর কি করছে, অতবার বাম দিকে, এখন আপনি একটু চিন্তা করেন তো, আপনার মুখটা যদি এদিকে থাকে, মানে আপনার মুখটা যদি পূর্ব দিকে থাকে, এটা তো পূর্ব তাই না, এটা তো পূর্ব, এটা তো পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, আপনার মুখটা যদি পূর্ব দিকে থাকে, এখন বাম হাতটা কোন দিকে আছে, আপনি এইখান থেকে পূর্ব দিকে গেছেন, মানে ডান দিকে গেছেন আর কি। তো এইখান থেকে যদি 10 ফুট ডান দিকে হাঁটেন এখান থেকে, তাহলে আপনার মুখটা যদি এদিকে থাকে মানে পূর্ব দিকে থাকে, বাম হাতটা থাকবে উত্তর দিকে, তাহলে বাম দিকে মানে সে এবার উত্তর দিকে 20 ফুট গেছে, এই উত্তর দিকে 20 ফুট। এবার আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়ায় আছেন, তারপর কি করছে, আবার বাম দিকে 20 ফুট গেছে। এবার দেখেন, আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়ানোর পর আপনার বাম হাত কোন দিকে থাকবে, পশ্চিম দিকে থাকবে না, তার মানে এখান থেকে আরো পশ্চিম দিকে 20 ফুট। এরপরে কি করছে, সব শেষ বাম দিকে আরো 20 ফুট। এবার পশ্চিম দিকে যখন মুখ আছে, এবার পশ্চিম দিকে মুখ করে দেখেন তো আপনার বাম হাতটা কোন দিকে হয়, দক্ষিণ দিকে হয়, তখন আবার বাম দিকে মানে সে দক্ষিণ দিকে আসছে কত, 20 ফুট। এন্ড প্রশ্ন হচ্ছে তার শুরু থেকে এ এবং বি এর মধ্যে দূরত্ব, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা দূরত্ব কত, এটা পুরোটাই হলো 20, এটা পুরোটাই হলো 20, তার মধ্যে এইটুকু যদি 10 হয় তাহলে এইটুকু 10, তার মানে দূরত্বটুকু হলো 10 ফুট। ট্রাপিজিয়াম না আয়ত। দেখেন এখানে কি বলছে, মেহেদী নির্দিষ্ট একটা স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে, ধরেন মেহেদী এখানে আছে, এখান থেকে 9 কিলোমিটার দক্ষিণে মানে নিচের দিকে আসছে 9 কিলোমিটার, ওকে 9 কিলোমিটার আসছে। এরপর এইখান থেকে 3 কিলোমিটার পূর্ব, তাহলে 3 কিলোমিটার পূর্ব মানে এদিকে গেছে, ওকে। এরপর সে উত্তর দিকে 6 কিলোমিটার, এইখান থেকে 6 কিলোমিটার উত্তর দিকে, তার মানে 6 কিলোমিটার এখানে আসছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এখন বলছে যাত্রা স্থান এ এবং সর্বশেষ স্থান বি, তাহলে এ এবং বি এর দূরত্ব কত। এখন দেখেন তো, আমি যদি এটা যোগ করে দেই, এই বরাবর যদি যোগ করি, এটা যদি 3 হয় তাহলে এটাও 3 না, আর এই যে এটুকু যদি 6 হয় তাহলে এইটুকু 6 না, এটা কিন্তু পুরোটাই নয়, এটা পুরোটাই নয়, তার মধ্যে এইটুকু হলো 6, তো এইটুকু 6 হলে যে এইটুকু কত, এইটুকু, তাহলে এইটুকু হবে 3। তার মানে ভূমি 3, লম্ব 3, তাহলে অতিভুজ কত, তাহলে অতিভুজ বের করেন এবার। তাহলে এ বি সমান √3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে √9 × 2, তার মানে 3√2, এটা হলো অ্যান্সার। এবার বলছে একজন লোক নির্দিষ্ট স্থান এ থেকে, ধরেন এই একটা স্থান এ, এই একটা স্থান এ, এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তরে, উত্তরে মানে উপরের দিকে, উত্তরে মানে উপরের দিকে, তো এখান থেকে 12 কিলোমিটার উত্তরে গেছে, এই 12 কিলোমিটার উত্তরে এখন সে আছে এইখানে, এইখানে আছে, এই জায়গায় আছে। এবার সেখান থেকে 5 কিলোমিটার পূর্বে, তার মানে এইখান থেকে যদি 5 কিলোমিটার পূর্বে যায়, পূর্ব মানে এই যে এইদিকে, এইখান থেকে 5 কিলোমিটার পূর্বে, তার মানে এইখানে আসছে, এটা হলো 5। এখন যাত্রা শেষ করলো এইখানে, এটা যদি এ হয় আর যাত্রা শেষ স্থান যদি বি হয়, তাহলে এই এ এবং বি এর মধ্যকার দূরত্ব কত, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা কত, এটা অবশ্যই 13 হবে, 5 12 13 পিথাগোরাসের ত্রয়ী সংখ্যা, তার মানে সে 13 কিলোমিটার দূরে অবস্থান করছে। এবার বলছে উজ্জ্বল কোন স্থান থেকে 12 কিলোমিটার উত্তরে গেল, পুনরায় সে 6 কিলোমিটার দক্ষিণে আসলো, আছে ধরেন উজ্জ্বল এইখানে আছে, এইখান থেকে সে 12 কিলোমিটার উত্তরে গেছে, ধরেন সে এইখান থেকে 12 কিলোমিটার উত্তরে গেছে, এই হলো 12 কিলোমিটার, 12 কিলোমিটার উত্তরে এইখানে আসছে। এরপরে কি করছে, 6 কিলোমিটার দক্ষিণে ফিরে আসলো, তার মানে এইখান থেকে যদি 6 কিলোমিটার ফিরে আসে, এইখান থেকে যদি 6 কিলোমিটার ফিরে আসে, তার মানে ব্যাক করে ধরেন এইখানে আসছে, তার মানে এইটুকু 6, এটা কিন্তু পুরোটাই 12, তাহলে এইটুকু 6, ওকে। এরপর সে পশ্চিম দিকে 2 কিলোমিটার গেছে, তার মানে সে এদিকে গেছে 2 কিলোমিটার। এখন তার যাত্রার স্থান ছিল এ, সর্বশেষ স্থান হলো বি, তাহলে এ এবং বি এর দূরত্ব কত, দূরত্ব মানে সোজাসুজি হয়, আঁকা বাঁকা হবে না, সোজাসুজি দূরত্ব হবে, তাহলে এটা দূরত্ব কত, তাহলে এই এ বি সমান কি হবে, √6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা হিসাব করলে 2√10, √40 মানে 2√10।
এটা বলছে মেসি ও নেইমার মাঝমাঠ থেকে দৌড় শুরু করে বিপরীত দিকে 4 মিটার দৌড়ে গেল। ধরেন এখানে মেসি আর নেইমার দাঁড়ায় আছে দুইজনে, এখানে দাঁড়ায়, ধরেন এদিকে গেছে মেসি আর এদিকে গেছে নেইমার, দুইজনে 4 মিটার গেছে, এগে মেসিও গেছে 4 মিটার, নেইমারও গেছে 4 মিটার। তো 4 মিটার যাওয়ার পর দুইজনে বাম দিকে ঘুরে 3 মিটার গেল। এখন দুইজনে বাম দিকে ঘুরছে, একটু চিন্তা করে দেখেন, যে এদিকে আছে তার মুখটা পূর্ব দিকে, যে এদিকে আছে তার মুখটা পশ্চিম দিকে, তাই না? এখন যে পূর্ব দিকে মুখ করে আছে তার বাম হাত কিন্তু, বাম হাত উত্তর পাশে না? তাহলে সে যদি বাম দিকে ঘোরে, তার মানে সে বাম দিকে ঘুরে 3 মিটার যায়, মানে এইদিকে যায়। আর যে পশ্চিম দিকে মুখ করে আছে তার বাম হাত কিন্তু দক্ষিণ দিকে, সে 3 মিটার এদিকে আসছে। এখন এইখানে এখন নেইমার আসছে এইখানে আর মেসি আসছে এইখানে, এখন তাদের মধ্যকার দূরত্ব কত? তাহলে এই যে এটা সরাসরি যোগ করে দেন, এটাই হবে তাদের দূরত্ব। তো এটা যদি 4 হয় আর এটা যদি 3 হয় তাহলে এটা 5 হবে, এটা সেটা ত্রয়ী সংখ্যা। এটা যদি 3, এটা যদি 4 হয়, এটা তাহলে 5 হবে। তো এটা 5, এটা 5, মানে 5 আর 5 যোগ করে দেন, কত হয়? 10। তাহলে মেসি এবং নেইমারের মধ্যবর্তী দূরত্ব হবে 10। এটা আপনারা একটু চিন্তা করে বলেন তো কি হবে, একটু চিন্তা করে বলেন কি হবে। কি হয়েছে এখানে? ভোরবেলা বেড়াতে বের হয়েছে, বের হওয়ার সময় সূর্য ছিল সামনে, তার মানে সে তার মুখটা ছিল পূর্ব দিকে। কিছুক্ষণ পর বাম দিকে ঘুরলো, বাম দিকে ঘুরে আবার ডান দিকে ঘুরছে, মানে একবার বামে ঘুরছে একবার ডানে ঘুরছে, তার মানে সে পূর্ব দিকেই আছে, সে পূর্ব দিকেই আছে। আচ্ছা চলেন এটা সলভ করি। এখানে বলছে ABCDEF বৃত্তাকারে বসে আছে, এফ এবং সি এর মাঝে আছে বি, এফ এবং সি এর মাঝে বি, ই এবং ডি এর মাঝে হচ্ছে এ, আর ডি এবং এফ এরা আছে পাশাপাশি। প্রশ্ন হচ্ছে এ এবং এফ এর মাঝে কে আছে? যেহেতু বৃত্তাকার পথে আছে, আমি একটা বৃত্ত অঙ্কন করি। প্রথমে কি বলছে? বলছে এফ এবং সি এর মাঝে বি আছে। তাহলে আমরা কি লিখবো? ধরেন আমি একটা এফ দিলাম, একটা সি দিলাম, মাঝখানে একটা বি দিলাম। কেন? কারণ এফ এবং সি এর মাঝে বি আছে। আবার এখানে কি আছে দেখেন, ডি এবং এফ কিন্তু পাশাপাশি। ডি ডি এবং এফ পাশাপাশি না, তাহলে আমি এখানে একটা ডি দিতে পারি। এই ডি এবং এফ পাশাপাশি লিখলাম। এইখানে একটা কথা বলছে ই এবং ডি এর মাঝে এ আছে। এই যে ডি, আমি যদি এখানে একটা ই দিয়ে মাঝখানে এ দেই, তাহলে দেখেন তো ই এবং ডি এর মাঝে এ হয়ে গেল। এখন দেখেন তো এ এবং এফ এর মাঝে কে আছে? এ এবং এফ এর মাঝে, এই যে এ এবং এফ এর মাঝে ডি আছে, তাহলে অ্যান্সারটা ডি। তাহলে প্রশ্ন যেভাবে বলছে সেভাবে একটা চিত্র অঙ্কন করবেন, চিত্র অঙ্কন করে সলভ করে ফেলবেন। এখানে বলছে ওয়াই আছে এক্স এর পূর্ব দিকে, এক্স যেখানে আছে ওয়াই তার পূর্ব দিকে, তার মানে এখানে আছে ওয়াই। এক্স এর নিজের অবস্থান জেড এর উত্তরে, মানে জেড যেখানে আছে তার উত্তরে আছে এক্স, তাই না? দেখেন তো জেড এর উত্তরে এক্স। ওয়াই এক্স এর পূর্ব দিকে, দেখেন ওয়াই এক্স এর পূর্ব দিকে, আমরা জানি এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, উপরে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ। তাহলে ওয়াই যেহেতু এক্স এর পূর্ব দিকে, পূর্ব দিকে লিখলাম। এক্স আবার জেড এর উত্তরে, তাহলে জেড এর উত্তরে এক্স, তাহলে এক্স এর দক্ষিণে জেড, সেটা লিখলাম। পি যদি জেড এর পূর্বে হয়, এখন পি হচ্ছে জেড এর পূর্বে, তাহলে জেড এর পূর্বে হলো পি। প্রশ্ন হলো পি এবং ওয়াই এর অবস্থান। পি ওয়াই এর কোন দিকে অবস্থান করছে? পি হচ্ছে ওয়াই এর কোন দিকে? এটা কোন দিকে? এটা কোন দিকে? ওয়াই এর কোন দিকে? দেখেন তো ওয়াই এর কোন দিকে? দক্ষিণ দিকে। ওয়াই এর দক্ষিণ দিকে আছে, রাইট? আচ্ছা, এটা 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 যেমন সত্য, এটা যেমন সত্য, এটাকে আবার ভুলও প্রমাণ করা যায়। কেন? আচ্ছা, ওয়াই এর দক্ষিণে দেখেন, এই যে এখানে বলছে পি হচ্ছে জেড এর পূর্বে, জেড এর পূর্ব দিকে পি। আচ্ছা, আমি যদি পিটা, এই যে জেড এর পূর্ব দিকে পি যদি আমি এখানে দেই, ভুল হবে? ভুল হবে? হবে না। তাহলে এবার বলেন তো ওয়াই এর কোন দিকে আছে? একবার পাইলাম দক্ষিণ, এটাও রাইট। এখন কোন দিকে? দক্ষিণ পশ্চিম না? এখন দক্ষিণ পশ্চিম কিন্তু, এখন হয়ে গেছে দক্ষিণ পশ্চিম। আবার আমি যদি জেড এর পূর্বে পি আছে, তাই না, আমি যদি এটাকে এইভাবে এইখানে লিখি, তাহলে কি হবে না? তাহলে তো হচ্ছে। তার মানে দক্ষিণ পূর্ব রাইট, মানে দক্ষিণ পূর্ব হইতে পারে, তিনটাই সঠিক, তিনটার যে কোনো একটা হবে। এন্ড কোনটা হবে আমি জানি না, কারণ এখানে যেহেতু দূরত্ব দেওয়া নাই, তাই আমরা এখানে বুঝতে পারতেছি না কোনটা সঠিক উত্তর। দক্ষিণও হইতে পারে, দক্ষিণ পশ্চিমও হইতে পারে, দক্ষিণ পূর্বও হইতে পারে। হ্যাঁ, অপশনে যা যা থাকবে তাই, অপশনে যা থাকবে তাই হবে অ্যান্সার। আমি তো পূর্ব বলি নাই, দক্ষিণ পূর্ব বলছি। এটা কি দক্ষিণ পূর্ব না? এদিকে, এটা এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, সোজা নিচেও হইতে পারে।
এদিকেও হইতে পারে, এইদিকেও হইতে পারে, এইদিকেও হইতে পারে। তো এইদিকে হলে দক্ষিণ পূর্ব, সোজা নিচে হলে দক্ষিণ, এইদিকে হলে দক্ষিণ পশ্চিম। জাস্ট এইটুকুই। তিনটা থাকলে সবগুলোই অ্যান্সার। আচ্ছা, এখানে বলছে তন্নি তার ক্লাসে যে কোনো একটি বেঞ্চে প্রথম থেকে ষষ্ঠ স্থানে, শেষ থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করলে ওই বেঞ্চে কতজন শিক্ষার্থী আছে। ধরেন এটা হলো তন্নি, এটা হলো তন্নি। তো বলছে সে প্রথম থেকে ষষ্ঠ স্থানে, তার মানে এইদিকে ধরেন এই একজন আছে, দুই, এই একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এরপরে তন্নি, তাই না? এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, এই যে ষষ্ঠ স্থানে তন্নি। আবার আমি যদি শেষ থেকে হিসাব করি তাহলে দ্বিতীয় স্থানে, তার মানে এখানে একজন, এরপরে তন্নি, এইখানে একজন, এরপরে তন্নি। তাহলে মোট কতজন হইল? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতজন, টোটাল সাতজন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে এই যে প্রথম থেকে ষষ্ঠ স্থানে, তার মানে আমি ছয়জন লিখতে পারি, ছয়জন লিখতে পারি। শেষ থেকে দ্বিতীয় স্থানে, তার মানে আমি দুইজন লিখতে পারি, লোক যোগ করে দিলে আট হয়। এখন এই আট থেকে আবার এক বিয়োগ যাবে কেন? কারণ এই যে ষষ্ঠ স্থানে এখানে আমি তন্নিকে হিসাব করছি, এই যে এখানে ছয়জন হিসাব করছি তন্নি, এখানে দুইজন হিসাব করছি, এখানেও তন্নি আছে, মানে তার মানে তন্নিকে দুইবার হিসাব করছি। তাহলে এই যে ছয়, দুই যোগ করে সেখান থেকে এক বিয়োগ করলে আমরা অ্যান্সার পাবো। হ্যাঁ, তন্নি কমন ছিল, ওইটা আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এটা এবার হিসাব করেন, যে কোনো দিক থেকে হিসাব করলে অষ্টম ছাত্র। তাহলে ওই সারিতে কতজন ছাত্র আছে? তাই বাম থেকে হিসাব করলো আটজন, ডান থেকে হিসাব করলো আটজন। তাহলে এই অরুকে বাদ দিতে হবে একবার, তাহলে 15 জন। হুম, এই হলো অ্যান্সার। তাহলে এটা এখন আপনারা নিজেরাই করতে পারবেন। এবার এই অঙ্কটা দেখেন, বলছে 49 জন ছাত্রছাত্রীর মধ্যে ফাতেমার অবস্থান 18তম, শেষের দিকে তার অবস্থান কত? ভালো করে খেয়াল করেন। 49 জন ছাত্রছাত্রীর মধ্যে ফাতেমার অবস্থান 18তম, এইখানে হচ্ছে ধরেন ফাতেমা, হ্যাঁ, এটা হলো ফাতেমা। তার মানে যেহেতু 18তম, তাহলে এদিকে আরো 17 জন আছে, 17 জন আছে ফাতেমা। তাহলে এদিকে আর কতজন আছে 49 জনের মধ্যে? এদিকে আর কতজন আছে? আরো 31 জন আছে না? কারণ 17 আর 31, 48, আর ফাতেমা মিলে 49 জন, তাহলে মোট 49 জন। তো এইদিকে যদি 31 জন থাকে, এরপরে ফাতেমার অবস্থান, মানে ফাতেমা কততম? তাহলে ফাতেমা কততম অবস্থানে আছে? তাহলে ফাতেমা হচ্ছে 32তম। ফাতেমা 32তম, যেমন এখানে 17, এদিক থেকে গেলে 17, এরপরে ফাতেমা, তার মানে ফাতেমা 18তম। এদিক থেকে আসলে এই যে 31 জন, এরপর ফাতেমা, তার মানে 31-এর পর কত? 32, তার মানে ফাতেমা 32তম। এটা এটা আপনারা বলেন দেখি কি হবে। এটা আপনারা সলভ করেন। একটি দৌড় প্রতিযোগিতায় সৈকত তৃতীয় অবস্থানে থাকাকে পিছনে ফেললো, এই দ্বিতীয় হবে না? তৃতীয় অবস্থানে ব্যক্তিকে পিছনে ফেললে কি হবে? তৃতীয় হবে না? যারা তৃতীয় বলতেছেন আপনাদের মাথা ঠিক আছে তো? যারা তৃতীয় বলতেছেন আপনাদের মাথা ঠিক আছে? না, আপনাদের মাথা ঠিক আছে, আপনাদের মাথা ঠিক আছে। ঠিক নাই? যারা দ্বিতীয় বলছে, যারা দ্বিতীয় বলছে, তৃতীয় অবস্থানে ব্যক্তিকে পিছনে ফেলছি, তার মানে তার সামনে তো আরো দুইজন আছেই। এটা তৃতীয়ই হবে, অ্যান্সারটা কিন্তু তৃতীয়ই হবে। তবে এই অঙ্ক আবেগের বশ, আবেগের ঠেলায় অনেকে দ্বিতীয় দাগায় ফেলবে, যে তৃতীয়কে কাটাইছি তার মানে এখন দ্বিতীয়। ভাই, তৃতীয়কে কাটায় এখন আপনি তৃতীয় অবস্থানে আছেন। যারা দুই বলছেন আপনারা বুঝতে পারছেন, যারা দ্বিতীয় বলছিলেন আপনারা কি বুঝতে পারছেন এবার? ওকে। এবার দেখেন যে কিছু লোক একটা সারিতে দাঁড়িয়ে আছে, যেখানে রাকিবের অবস্থান বাম দিক থেকে 27তম। মানে এই দিক থেকে ধরেন এইখানে যদি আমি হিসাব করি, এটা হলো রাকিব, সে হচ্ছে 27তম, তার মানে এদিকে আরো কতজন আছে? 26 জন আছে, এরপরে রাকিব। আর ডান দিক থেকে 34তম, তার মানে এইদিকে যদি আমরা হিসাব করি, তাহলে এখানে আছে 33 জন, এরপরে রাকিব। ওই সারিতে মোট কতজন লোক আছে? এটা তো, এটা আমি এইভাবে করতেছি কেন, দুইটা যোগ করে দিলেই তো হয়, যোগ করে এক বিয়োগ করে দেন, কত হবে? 60 হবে, হ্যাঁ। মনে করুন 100 মিটার একটি রাস্তায় 10 মিটার অন্তর অন্তর গাছ লাগাতে হবে, মোট কতটি গাছ লাগাতে হবে? আচ্ছা ধরেন যে, ধরেন ডক্টর আপনাকে তিনটা ট্যাবলেট দিছে, তিনটা ক্যাপসুল দিছে ধরেন, তিনটা ক্যাপসুল দিয়ে বলল, তিনটা ক্যাপসুল দিয়ে বললো 1 ঘন্টা পর পর খেতে। এই তিনটা ক্যাপসুল খেতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা, 1 ঘন্টা পর পর যদি খায়, তিনটা ক্যাপসুল খেতে কতক্ষণ সময় লাগবে? এই 1 ঘন্টা পর পর খেলে তিনটা ক্যাপসুল 3 ঘন্টা সময় লাগবে না? 2 ঘন্টা লাগবে না? তো ঠিক আছে, 2 ঘন্টা লাগবে। এখানে 10 মিটার পর পর যদি গাছ লাগাই, 10 মিটার পর পর গাছ লাগাইলে মোট কয়টা গাছ লাগবে?
মোট তাহলে 100-কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি 10টা, 10টা। কিন্তু কথা হচ্ছে আপনি 10 মিটার পর পর যে গাছ লাগাবেন, শুরুতে তো একটা লাগাবেন। শুরুর যে গাছটা, এটা তো 10 মিটার পরে হিসাব করতেছে না। শুরুতে গাছ লাগালেন, এরপর না 10 মিটার পর, তারপর না আবার 10 মিটার পর, তারপর না আবার 10 মিটার পর। তারপরে শুরুতেই একটা আগে গাছ লাগাবেন, হ্যাঁ শুরুতেই একটা। ওই যে ওষুধ খাওয়ার মতো, প্রথমে একটা তো ট্যাবলেট খেয়ে তারপর সময় কাউন্ট করা শুরু করবেন। প্রথমে তো ট্যাবলেট খেয়ে তারপর সময় কাউন্ট করা শুরু করবেন। আচ্ছা, তাহলে এখানে আরো কি হবে, একটা যোগ হবে, তার মানে 11টা। আমাদের দেশে এটা অবশ্য বেশি হয়, ডাক্তারের উপর বেশি মাতব্বরি হয়। ডাক্তারদের মানে পরে মাতব্বরি করে, আবার পরে আবার ওই ডাক্তারের কাছে যায়, মাতব্বরি করে পরে আবার ডাক্তারের কাছে যায়। আচ্ছা চলেন, এটা বুঝতে পারেন নাই, চলেন আমরা একটু দেখি। এইখানে অতিরিক্তভাবে একটা এক যোগ হবে। কেন? কারণ প্রথমে একটা গাছ লাগাবেন, এরপর 10 মিটার, তা- তারপর আরেকটা গাছ লাগাবেন 10 মিটার, আরেকটা গাছ লাগাবেন 10 মিটার, আরেকটা গাছ লাগাবেন 10 মিটার। হ্যাঁ, এইভাবে গাছ লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। কটা লাগে? 1 2 3 4 5 6 7 8। তারপর আরেকটা গাছ লাগাইছেন 10। দেখেন এখানে 100 মিটার হয়েছে, 10 মিটার অন্তর অন্তর গাছ লাগাইছে। ধরেন এই যে এইখানে একটা গাছ, 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 এইখানে একটা গাছ। এখন হিসাব করে দেখেন তো কয়টা গাছ হয়েছে, হিসাব করে দেখেন কয়টা গাছ হয়েছে। এখানে 100 মিটার, 100 মিটার, 1 2 3 4 5 6 7 8 9 10। গাছ কয়টা দেখেন তো। এই যে শুরুতে একটা লাগানোর পর তো আমি দূরত্ব কাউন্ট করা শুরু করছি, এই জন্য অতিরিক্ত একটা এক যোগ হয়, মানে 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা গাছ, এই তো। গাছগুলো দুর্বল হয়ে গেছে না? ছাগলে খাইছে, ছাগলে। আচ্ছা, একটা পুকুরের চারপাশে 5টা করে যদি গাছ লাগাতে চাই, তাহলে কয়টা গাছ লাগানো যাবে? একটা পুকুরের চারপাশে, চারপাশে 5টা করে গাছ থাকবে, মানে প্রতি পাশে 5টা করে গাছ। মুমতাহিনা বলছেন 20টা, ভেরি গুড। প্রতি পাশে যদি 5টা করে গাছ লাগাই, তাহলে চারপাশে 4 × 5, 20টা গাছ লাগানো যাবে। কিন্তু ইহা ভুল হইয়াছে, ইহা ভুল। সঠিকটা কি তাহলে? সঠিকটা কি? একটা পুকুর চিন্তা করেন, একটা পুকুর ধরেন, এটা হলো একটা পুকুর, একটা পুকুর, একটা পুকুর চারপাশে 5টা করে গাছ লাগান। ধরেন আমি এইখানে একটা গাছ লাগাইছি, তারপর এইখানে একটা গাছ লাগাইছি, এইখানে একটা গাছ লাগাইছি, এইখানে একটা গাছ লাগাইছি, এখানে একটা গাছ লাগাইছি। কটা হয়েছে? 1 2 3 4 5, 5টা হয়েছে না এই পাশে? হ্যাঁ, এই পাশে যখন 5টা গাছ লাগাবো, এখানে তো একটা আছেই, তাহলে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে এদিকে কটা হয়? 5টা হয়েছে না? আচ্ছা, এদিকে এবার 5টা লাগাইতে দেখি, 1 2 3, এইখানে একটা, এদিকে 5টা হয়েছে, 1 2 3। এখন দেখেন তো টোটাল কটা গাছ হয়েছে, টোটাল কটা গাছ হয়েছে? হ্যাঁ, 4 কোণার 4টা কিন্তু কমন আছে। এই 4 কোণার 4টা, আপনি এইদিকেও 4টা গুণ হিসাব করছেন, এই গাছগুলো আবার এদিকেও হিসাব করছেন, এইখানেও হিসাব করছেন, এইখানেও হিসাব করছেন। এই যে কোণার 4টা, এই যে কোণার যে 4টা গাছ, কোণার যে 4টা গাছ, কোণাতে একটা গাছই থাকবে, 4টা তো থাকবে না একসাথে, তাই না? এই জন্য দেখেন, হিসাব করে দেখেন 16টা হয়েছে। 4 বিয়োগ করলে 16টা হবে। পুকুর চতুর্ভুজ না হলে কি হবে বলেন? তাহলে বৃত্ত হবে, চতুর্ভুজ না হলে বৃত্ত হবে। তাহলে বৃত্ত হলে তাহলে উত্তর 5টাই হবে। এখানে তো বৃত্ত 4 5 কথা যেহেতু বলছে, তার মানে এটা চতুর্ভুজ আকৃতির হবে। চতুর্ভুজ আকৃতির না হলে তো 4টা পাশ থাকতো না। চতুর্ভুজ আকৃতির না হলে 4টা পাশ থাকতো না। আচ্ছা, আমরা অবস্থান নির্ণয়, এখন আমরা যাবো যান্ত্রিক দক্ষতায়, হ্যাঁ? আমরা যান্ত্রিক দক্ষতায় যাব, এটা অবস্থান নির্ণয় শেষ। দাঁড়ান, আমরা এখন যান্ত্রিক দক্ষতায় যাই। আচ্ছা, যান্ত্রিক দক্ষতা, প্রথমে আমরা একটু গিয়ার সম্পর্কে জানবো। প্রথমে আমরা একটু গিয়ার সম্পর্কে জানবো। তবে গিয়ার সম্পর্কে জানতে গেলে, আচ্ছা শোনেন, যদি গিয়ার কোনগুলো একটু একটু জানার চেষ্টা করি আগে, গিয়ার কোনগুলো। সবাই তো সাইকেল দেখছেন, তাই না? সাইকেলের চেন আছে না, চেন? ধরেন এটা চেন, চেনের এইখানে কাঁটা যুক্ত একটা কি, এই যে বৃত্তাকার একটা কাঁটা যুক্ত কিছু একটা আছে না, এরকম কাটা 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 কাটা, হ্যাঁ কাঁটাওয়ালা চক্রাকার যেটা আছে, ওইটার নাম হলো গিয়ার, ওইটার নাম গিয়ার। এই সাইকেলের পিছনে একটা গিয়ার থাকে, সামনে একটা বড় গিয়ার থাকে। পিছনে একটা গিয়ার থাকে, সামনে একটা এই যে বড় কাঁটাযুক্ত কি থাকে, গিয়ার থাকে। তাহলে এখানে আর একটা গিয়ার থাকে, হ্যাঁ। তাহলে এই যে গিয়ার থাকে 2টা। এখন দেখেন তো, যখন সাইকেল চালাই, যখন আমরা সাইকেল চালাই, এই সামনের গিয়ারটা, মানে সামনে আমরা যেদিকে পেডেল মারি, মানে সামনের গিয়ারটা যেদিকে ঘুরে,
পিছনের গিয়ারটা কি সেদিকে ঘুরে না? ঘুরে কিনা? সামনের গিয়ারটা যেদিকে ঘুরে পিছনের গিয়ারটা তো সেদিকে ঘুরে। কেন? কারণ এই যে চেনটা সমান্তরালে লাগানো আছে। চেনটা সমান্তরাল ভাবে লাগানো আছে এই চেনটার জন্য। কারণ এটা যদি সামনে ঘুরে, চেনটাও এদিকে টানে, এটাও এদিকে ঘুরে। এখন ধরেন এমন একটা সাইকেল যেটা হচ্ছে প্যাডেল মারবে সামনে কিন্তু সাইকেল যাবে পিছনের দিকে, প্যাডেল মারবে সামনে কিন্তু সাইকেল দৌড়াবে পিছনের দিকে। এটা কি সম্ভব না? এটাও সম্ভব, তবে কখন হবে? যে আপনি প্যাডেল মারবেন সামনের দিকে, সাইকেল দৌড়াবে পিছনের দিকে। চেনটা যদি চেনটা যদি এরকম সমান্তরালে না থাকে, এরকম যদি ক্রস আকৃতির মতো থাকে, এরকম ক্রস বেল্ট হয়, এরকম হইলে তাহলে এই গিয়ারটা যেদিকে ঘুরবে এইটা তার উল্টো দিকে ঘুরবে। যদি এরকম ক্রস থাকে, এই গিয়ারটা যেদিকে ঘুরবে এইটা তার উল্টো দিকে ঘুরবে। বুঝতে পারছেন? এরকম ক্রস থাকলে দুইটা দুই দিকে ঘুরবে। ক্রস যদি না থাকে, এরকম সমান্তরালে থাকে, এরকম সমান্তরালে থাকলে দুইটা একই দিকে ঘুরবে। এইটা একটা গেল। আরেকটা হচ্ছে যদি চেন ছাড়াই দুইটা গিয়ার, চেন ছাড়াই যদি দুইটা গিয়ার এরকম পাশাপাশি একসঙ্গে সংযুক্ত আকারে থাকে, এরকম যদি একসঙ্গে সংযুক্ত আকারে থাকে, হ্যাঁ, পাশাপাশি যদি এরকম সংযুক্ত থাকে, একসঙ্গে যদি সংযুক্ত আকারে থাকে, দুইটা গিয়ার দুই দিকে ঘুরে। ধরেন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে আমি আরেকটা গিয়ার দিলাম, আরেকটা গিয়ার দিলাম, হ্যাঁ, আরেকটা গিয়ার দিলাম। পাশাপাশি গিয়ারগুলো দুইটা দুই দিকে ঘুরবে, এটা 3 নাম্বার গিয়ার। 1 নাম্বার গিয়ার যদি এদিকে ঘুরে, 2 নাম্বার গিয়ার ঘুরবে এদিকে, 3 নাম্বার গিয়ার আবার এদিকে ঘুরবে, একটা আরেকটার উল্টো দিকে ঘুরবে। আবার ধরেন আমি আরেকটা গিয়ার দিলাম এখানে, ধরেন আরেকটা গিয়ার যুক্ত করলাম, ধরেন এইখানে আরেকটা গিয়ার যুক্ত করলাম, 4 নাম্বার গিয়ার। তাহলে দেখেন 1 নাম্বার গিয়ার যদি এই দিকে ঘুরে, 2 নাম্বার গিয়ার তার উল্টো দিকে ঘুরবে। আবার 2 যেদিকে ঘুরে 3 তার উল্টো দিকে ঘুরবে, 3 যেদিকে ঘুরবে 4 তার উল্টো দিকে ঘুরবে। তার মানে দেখেন জোর অবস্থান আর বিজোড় অবস্থানের গিয়ারগুলো কিন্তু একই দিকে ঘুরে। যেমন এই যে বিজোড় অবস্থানে 1 3, এরাই একই দিকে ঘুরে, এদের ঘোরার দিকটা একই। আবার জোর অবস্থানে যারা আছে যে 2 4, এদের ঘোরার দিকটা একই রকম। হ্যাঁ, বিজোড় থাকলেই সেম দিকে, জোর মানেই উল্টো দিকে। আরেকটা জিনিস, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যেমন এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, যে ঘড়ির কাঁটা এদিকে ঘুরে, তাই না, এদিকে ঘুরে। এই জন্য তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা হলো ঘড়ির কাঁটার দিকে, এইদিকে ঘুরলে সেটাকে বলা হয় ঘড়ির কাঁটার দিক। এদিকে ঘুরলে ঘড়ির কাঁটার দিক। আর ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টো দিকে যদি গিয়ার ঘুরে সেটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো চলেন আমরা এবার একটু দেখি। দেখেন 1 নং চাকাটি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, 4 নং চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, প্রশ্ন হচ্ছে 3 নং চাকাটি কোন দিকে ঘুরবে? এবার আপনারা বলেন। 4 নং চাকা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, 4-এর সাথে 3 যুক্ত আছে, 3 তাহলে বিপরীতে ঘুরবে, 3 তাহলে বিপরীতে ঘুরবে। রাইট, 3 নং চাকা তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ওকে, আচ্ছা, এবার দেখেন বেল্ট সহ আছে। কমলা রঙের গিয়ারটি কোন দিকে ঘুরবে? দেখেন এই যে এই গিয়ারটা, এটা এদিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে। এই গিয়ারটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে। এখন আমাকে বলেন তো, এই গিয়ারটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, এটা হলো 1 নং, এটা হলো 2 নং, 2 নং গিয়ারটা কোন দিকে ঘুরবে? 2 নং গিয়ারটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না, কারণ এই যে বেলটা ক্রস আকৃতি আছে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আচ্ছা, এটা হলো 4, এটা হলো 5। এখন বলেন তো এই গিয়ারটা যেদিকে ঘুরবে, এই গিয়ারটা সেদিকে ঘুরবে না? দুইটা গিয়ার একই দিকে ঘুরবে না? এটা যদি দিকে ঘুরে, এটাও দিকেই ঘুরবে, এটাও দিকেই ঘুরবে। ঠিক আছে, এটাও দিকেই ঘুরবে। এখন এইটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, এই যে এটা বেল্ট দ্বারা যুক্ত আছে এবং বেল্টটা সমান্তরালে আছে, বেল্টটা সমান্তরালে আছে, তাহলে এটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, এটাও ঘড়ি কাঁটার দিকেই ঘুরবে। এটা একটু আপনারা সলভ করার চেষ্টা করেন তো। চলেন এটা আমরা একটু দেখি। বলছে এক্স দণ্ডটা, এক্স দণ্ডটা বাম দিকে মানে এই দিকে যাবে, এক্স দণ্ডটা বাম দিকে যাবে, এক্স দণ্ডটা বাম দিকে যাবে। আচ্ছা, এক্স দণ্ডটা যদি বাম দিকে যায়, তাহলে এই যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলো কোন দিকে যাবে? বাম দিকে যাবে না, এটা এদিকে যাবে না? এই কাঁটাগুলো এদিকে যাবে, এই কাঁটাগুলো এদিকে যাবে, এই কাঁটাগুলো এদিকে যাবে, যাবে তো। এই যে এই কাঁটাটা এদিকে যাবে, এই যে এই কাঁটাটা দেখেন, এই যে এই কাঁটাটা, এই কাঁটাটা এদিকে যাবে না? তো এই কাঁটা যখন এদিকে যাবে, এই কাঁটাটা কার সাথে যুক্ত আছে? এই কাঁটার সাথে যুক্ত আছে, তাই তো, এই কাঁটার সাথে যুক্ত আছে।
দেখেন এই কাঠা দুইটা কি একসাথে যুক্ত আছে, আমি যদি এটাকে এদিকে টান দেই তাহলে এটা এটাকে একটা ধাক্কা দিবে, ধাক্কা দিলে এটা এদিকে ঘুরবে। তার মানে এই যে এক, এটা এক দিলাম, এটা দুই, এটা তিন, এটা চার, এই যে এক নাম্বার যে চাকাটা, এটা তাহলে কোন দিকে ঘুরবে, ঘড়ি কাঁটার দিকে না বিপরীতে বলেন? এটা যদি আমি বাম দিকে টান দিই একটা, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে, রাইট, এটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। কেন? কারণ এই যে এখানে যে দুইটা কাঁটার সাথে দুইটা কাঁটা যে যুক্ত আছে, এই দুইটা কাঁটা যে যুক্ত আছে, এই কাঁটাটা যদি এইদিকে ধাক্কা দেওয়া হয় তাহলে এই কাঁটাটা এসে একে একটা ধাক্কা দিয়ে বের হয়ে যাবে। এই কাঁটাটা ধাক্কা দেওয়ার কারণে এটা এদিকে নিচে আসবে, নিচে আসবেই মানে এটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। তাহলে এক নাম্বার চাকা যদি ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরে, তিন নাম্বার চাকাটাও ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে, তাহলে চার নাম্বার চাকাটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, এই চাকাটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। ঘড়ি কাঁটার দিকে মানে কি, এইদিকে ঘুরবে, তাই না? তার মানে এই যে কাঁটাগুলো এইদিকে যাবে, এই কাঁটাগুলো এদিকে যাবে, এই কাঁটাগুলো এদিকে যাবে, তবে না? এই কাঁটাগুলো এদিকে, তাহলে প্রত্যেকটা কাঁটাই এদিকে যাবে, তাই না? এইদিকে যাবে, সব কাঁটাই এদিকে ঘুরবে, তাই তো? এখন দেখেন, এই যে কাঁটাটা, এই কাঁটাটা যখন এইদিকে যাবে, এই কাঁটাটা এদিকে যাওয়ার সময় এই নিচের দণ্ডের যে কাঁটাটা আছে, এই কাঁটাকে একটা ধাক্কা দিবে। এই কাঁটাকে একটা কি দিবে? ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে এটা এদিকে সরে আসবে। তাহলে ওয়াই দণ্ডটা কোন দিকে সরে যাচ্ছে? ওয়াই দণ্ডটা কোন দিকে সরে যাচ্ছে? বামে যাচ্ছে, বামে। তাহলে বামে যাবে। ওকে, তাহলে এবার আগেরটার মতো এটা একটু সলভ করে দেখি। এই যে উপরের গিয়ারটা যদি ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে, নিচের গিয়ারটা ঘড়ি কাঁটার কোন দিকে ঘুরবে? দেখেন, এটা যদি ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে, তার মানে এই এই যে কাঁটাগুলো এদিকে আসবে, এই কাঁটাগুলো এদিকে আসবে, এই কাঁটাগুলো এদিকে আসবে, এই কাঁটা এদিকে যাবে, এই কাঁটা এদিকে যাবে, তাই না? তো এই কাঁটাটা যখন এইদিকে এইদিকে এদিকে ঘোরার চেষ্টা করবে, তখন এই কাঁটাটা এই নিচে দণ্ডের এই কাঁটাকে এইদিকে একটা ধাক্কা দিবে। তাহলে দণ্ডটা যাবে ডান দিকে, এই দণ্ডটা ডান দিকে যাবে। তাহলে এই দণ্ড যদি এইদিকে যায়, এইদিকে যাওয়ার সময় দেখেন, এই যে কাঁটাটা, এই কাঁটাটা কি করবে, যে এই গিয়ারের এই কাঁটাকে এদিকে একটা ধাক্কা দিবে। এই ধাক্কা দেওয়ার কারণে এই কাঁটাটা এদিকে সরে আসবে, এদিকে সরে আসবে মানে গিয়ারটা এদিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। আচ্ছা, এই যে পুলি, কিন্তু এই গিয়ারকেই পুলি বলা হয়, সমস্যা নাই, এগুলো আছে যান্ত্রিক একটু এদিক সেদিক নাম হয়, এর বাইরে আর কিছু না। এখন চিত্রে ডান দিকে পুলিটি ঘুরতে শুরু করলে অন্য এই যে এ এবং বি যে দুইটা পুলি আছে, কোন পুলিটা ডান দিকের পুলির দিকেই ঘুরবে? এই যে এই পুলিটা যেদিকে ঘুরবে, এই পুলির সাথে এদিকের কোন পুলিটা সেম দিকে ঘুরবে? অবশ্যই বি, কারণ বি এর এই যে বেলটা সমান্তরালে আছে, এ তার বিপরীত দিকে ঘুরবে কারণ এর বেলটা ক্রস আকৃতির আছে। এটা সহজ আছে, বি। এটা তো আরো সহজ, এক্স চাকাটি যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, ওয়াই চাকাটি কোন দিকে ঘুরবে? সবগুলো যেহেতু সমান্তরালে আছে, সবগুলো যেহেতু সমান্তরালে আছে, তাহলে সেম ডিরেকশনে ঘুরবে। তো চলেন আমরা একটু লিভার নিয়ে দেখি। এই লিভার আবার সেই লিভার না কিন্তু, এই লিভার কিন্তু সেই লিভার না আবার। এই লিভার হচ্ছে যারা আমাদের কি করে, কাজকে অনেক সহজ করে দেয়, কাজকে সহজ করে। লিভারের অবশ্য কয়েক প্রকার লিভার আছে, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর লিভার। হ্যাঁ, হ্যাঁ, এই তিন ধরনের লিভার আছে। না, এক সেকেন্ডের জন্য ওই লিভার ভাবার দরকার নাই। তো এখানকার মধ্যে এই লিভারের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে বল বা লোড বা ভার, এখানে হচ্ছে ভার বা ওজন, আর এখানে হচ্ছে ইফোর্ট দিচ্ছি মানে বল প্রয়োগ করতেছি, আর এটাকে বলা হয় ফালক্রাম। এখন এই যে ফালক্রামটা, এইখান থেকে বল যে প্রয়োগ করতেছি এইটাকে বলা হয় বলবাহু, এটার নাম হচ্ছে বলবাহু। আর এটা যে ভার দিচ্ছি বা ভর দিচ্ছি, এই ফালক্রাম থেকে ভর পর্যন্ত, এটার নাম হচ্ছে ভরবাহু, এটার নাম হচ্ছে ভরবাহু। তো এই যে বল এবং বলবাহুর গুণফল, ভার এবং ভারবাহুর গুণফল সমান হয়, সমান হইলে তখন এটা সমান্তরালে থাকবে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের এত এই যে কোন শ্রেণীর কোন লিভার এত কিছু দরকার নাই, চলেন অঙ্ক করি। সমান্তরালে থাকতে গেলে দুই পাশের এই ভর এবং দূরত্বের গুণফল সমান হইতে হবে। দুই পাশের ভর এবং দূরত্বের গুণফল যদি সমান হয় তাহলে এটা ভারসাম্যভাবে থাকবে, মানে সমান্তরালে থাকবে। তো এইখানে বল, সরি, এখানকার ভর আর এবং দূরত্ব কত, 20 আর 2, তাহলে 20 আর 2 গুণ করলে কত হয়, 40। এই পাশেও 40 হইতে হবে, দূরত্বের সাথে ভরের ওজন 40 হইতে হবে। তো এখানে দূরত্ব 4, তাহলে ভর যদি 10 দেই, তাহলে 4×10 = 40, তার মানে ভর হইতে হবে 10। এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রিলি রিটেন দুই জায়গায় আসে। তাহলে এটা কি হবে, এটা কি হবে, এখানে 2 আর 50 গুণ করলে হচ্ছে 100, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 100 হবে,
5-এর সাথে 20 গুণ করলে 100, তার মানে এখানে 20 কেজি ওজন দিতে হবে। ওকে, এই ধরনের চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই ধরনের চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন, 3 ফুট দূরত্বে 30 পাউন্ড ওজন আছে, তাহলে 3 আর 30 গুণ করে দেন, কত হয়? 90। 6 ফিট দূরত্বে, এখানে 6 ফিট দূরত্বে 20 পাউন্ড ওজন আছে, তাহলে 6 আর 20 গুণ করে দেন, কত হয়? 120। এই 90 আর 120 দুইটা যোগ করে দিলে কত হয়? 210। তার মানে এইদিকে দূরত্ব এবং ওজনের গুণফল হলো 210, এই দিকেও দূরত্ব এবং ওজনের গুণফল 210 হইতে হবে। দূরত্ব হলো 6 ফুট, তাহলে এখানে ওজন বসতে হবে কত? ওজন, তাহলে এই যে 210কে যদি আমরা 6 দ্বারা ভাগ করে দেই, কত হয়? 35। তাহলে 35, তার মানে 35 কেজি ওজন দিতে হবে। তো এরকম একাধিক ওজন বা একাধিক বল থাকলে ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা আলাদা আলাদা গুণ করে এগুলো যোগ করলেই হয়ে যাবে। দেখি আপনারা বলেন তো দেখি, এই নিচের লিভারের ক্ষেত্রে যদি আলম্ব, আলম্ব মানে হচ্ছে এই যে ফালক্রাম, যেটা এই যে এইটা ভারের প্রান্তের কাছাকাছি আনা হয়, মানে একদম এই যে ভারের কাছাকাছি, এই যেটা ভার আছে, এই ভারের কাছাকাছি এটা যদি সরাই এদিকে আনা হয়, তাহলে এখানে কি কম বল প্রয়োগ করতে হবে, বেশি বল প্রয়োগ করতে হবে, নাকি আগের মতোই বল প্রয়োগ করতে হবে? কোনটা? কম। মনে রাখতে হবে যে বল বাহুর দৈর্ঘ্য যত বেশি হবে, বল বাহুর দৈর্ঘ্য যত বেশি হবে, আমার শক্তি বা বল তত কম প্রয়োগ করতে হবে। বাহুর দৈর্ঘ্য যত বেশি হবে, বল তত কম প্রয়োগ করতে হবে। তা আমি এদিকে সরাচ্ছি, বল বাহুর দৈর্ঘ্য বাড়তেছে, তাহলে বল কম প্রয়োগ করতে হবে। আবার ভার বাহুর দৈর্ঘ্য যত কম হবে, বল তত কম, মানে ভার বাহুর দৈর্ঘ্য যত কম হবে, বল তত কম প্রয়োগ করতে হবে। ঠিক আছে? বলেন এখানে কোনটা তুলতে বেশি কষ্ট হবে? এখানে কোনো লজিকের প্রয়োজন নাই, এখানে এ তুলতে বেশি কষ্ট হবে, কারণ বলটা বলটা কোথায় আছে? ভারটা বলের কাছাকাছি আছে। এখানে কোন ক্ষেত্রে কম বল প্রয়োগ করে বস্তুটি উপরে ওঠানো যাবে? কোনটা? বি। এই ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে এখানে যে উপরের দিকে টান আছে কয়টা। আমি সায়েন্সের অত কিছু আমি বলবো না, উপরের দিকে এই যে ভরের সাথে সরাসরি সংযুক্ত উপরে টান আছে কয়টা? এখানে একটা। তার মানে এখানে 500 কেজি যে ওজনটা, এটা এক ভাগ হয়ে, মানে এখানে 500 বল প্রয়োগ করতে হবে। আর এইখানে টান আছে যে উপরের দিকে, এই একটা, উপরের দিকে টান কিন্তু এই একটা, এই একটা। এটা কিন্তু টান না, এটা না, এটা না, এটা বাদ। টান হলো দুইটা, তার মানে এখানে 500 দুই ভাগ হয়ে যাবে, তার মানে এখানে 250 বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে কম বল প্রয়োগ করতে হচ্ছে, তার মানে কম বল প্রয়োগ করে বি উপরে ওঠানো যাবে। তাহলে সেম ভাবে বলেন তো, এই যে এইটা কত বল প্রয়োগ করতে হবে, কত ওজন প্রয়োগ করতে হবে উপরে তুলতে? কত ওজন প্রয়োগ করতে হবে? এখানে উপরের দিকে টান আছে কয়টা? এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটাও কিন্তু উপরের দিকে আছে, উপরের দিকে আছে টান। তাহলে টান হলো টোটাল 6টা। টান টোটাল 6টা, তাই না? 1 2 3 4 5 6। তাহলে এই যে 300কে 6 দ্বারা ভাগ করে দেন, কত হয়? 50। তবে ভরের সাথে সংযুক্ত থাকতে হবে, তাহলে টোটাল 50 কেজি ওজন প্রয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ। ধরেন আমি এটা একটু মুছে দিলাম, এই যে এখানে এইবার কত বল প্রয়োগ করতে হবে? এইবার কত বল প্রয়োগ করতে হবে এখন? এবার কিন্তু দেখেন, এই দুটা টান হবে না, এই দুটা টান হবে না কেন? কারণ এটা কিন্তু ভরের সাথে সংযুক্ত নাই। এই দুটা টান হবে না, আমি এই যে এখানে কি কেটে দিছি, ভর থেকে ভরের সাথে এটা কেটে দিছি, কানেকশন কেটে দিছি। তাহলে এবার টান হলো এই একটা, দুইটা, এই তিনটা, চারটা। তাহলে টান হলো 4টা, তাহলে 300কে 4 দ্বারা ভাগ করেন, কত হয়? 75। তার মানে 75 কেজি ওজন প্রয়োগ করতে হবে। তাহলে এটা নিজেরাই করবেন। এইটা দেখি বলেন, এটা কোনটা তুলতে বেশি কষ্ট হবে? এর বলেন তো কোনটা তুলতে বেশি কষ্ট হবে, এ নাকি বি? কষ্ট কোনটা তুলতে বেশি কষ্ট হবে, এ নাকি বি? বেশি কষ্ট হবে বি তুলতে, বি। এটার উত্তর হলো বি। কেন? কারণ এই যে ওজনটার টান একটা, ধরেন এখানে ধরে নেন যে এখানে ধরেন 50 কেজি ওজন আছে, এখানে 50 কেজি আছে, তাহলে এইটা তুলতে এই 50 ভাগ 1, 50 কেজি বল প্রয়োগ করতে হবে। কিন্তু এখানে টান আছে দুইটা, এইটা তুলতে প্রয়োগ করতে হবে 25 কেজি। তাহলে কষ্ট কোনটাতে বেশি হবে? অবশ্যই বিতে। এখন আপনারা মনে করতে পারেন যে এই যে এখানে তো দুইটা আছে, কিন্তু এটা তো ভরের সাথে কানেক্টেড না, ভরের সাথে টান কানেক্টেড আছে একটা, আর এখানে সাথে ভরের সাথে টান আছে দুইটা। তাহলে অবশ্যই বি কষ্ট হবে। কিন্তু এমনি মানে চোখের দিকে চোখে তাকাইলে মনে হচ্ছে যে না, এখানে এতে বেশি কষ্ট হবে। না, এতে না, বিতে বেশি কষ্ট হবে।
এবার বলেন, একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় একজন ঠেলে নেয়, কার বেশি কষ্ট হবে? এটা জীবনে অনেক পড়ছেন। একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তি, যে ঠেলে নেবে, ঠেললে বেশি কষ্ট হবে। কারণ কি? ঠেললে ঘর্ষণ বল বৃদ্ধি পায়। যাই হোক, এত সায়েন্সের কথাবার্তা বলা যাবে না আবার। হ্যাঁ, ঘর্ষণ বেশি হয়। পাহাড়ের দিকে উঠতে গেলে কি করতে হয়? পাহাড়ের দিকে উঠতে গেলে বা উপরে কোনো কিছু, উপরে কোনো কিছু থেকে যদি আপনি ধরেন সিঁড়ি দিয়ে উঠবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, বা ধরেন রাস্তার নিচ থেকে উপরে, এই যে ঢালু রাস্তায় উপরের দিকে উঠবেন, তিনটা কাজ করতে হয়। নাম্বার ওয়ান, সামনের দিকে ঝুঁকতে হয়। সামনের দিকে ঝুঁকতে হয়। নাম্বার টু, হাঁটু ভাঁজ করতে হয়। হাঁটু ভাঁজ। নাম্বার তিন, গোড়ালি উঁচু করতে হয়। গোড়ালি উঁচু করতে হয়। এটা আপনারা বাসায় এক চেষ্টা করে দেখতে পারেন। ধরেন আমরা বাসা যদি সিঁড়ি থাকে, তো সিঁড়িটা আপনি দৌড়ায় ওঠার চেষ্টা করবেন, যে খুব দ্রুত সিঁড়ি থেকে উঠবেন। দেখেন তো আপনি কিভাবে দৌড়ান। এই তিনটাই তিনটাই করতে হয়, তিনটাই, সবগুলোই। এই এক দুই তিন, এই তিনটা কাজই করতে হয়। যখন আপনি দৌড়ায় সিঁড়ি থেকে উঠবেন, অবশ্যই এই তিনটা কাজ করতে হয় আপনাকে। এটা আপনাকে করতে হয় না, এটা অটোমেটিক হয়ে যায়। আপনি সামনের দিকে ঝুঁকে যান, তারপর হাঁটু ভাঁজ করেন, গোড়ালি উঁচু করেন। হ্যাঁ, আপনি এটা প্রয়োজনে ট্রাই করে দেখতে পারেন। তবে সাবধান, ট্রাই করতে গিয়ে যদি আবার সিঁড়ি থেকে পরে হাত পা ভেঙে যায়, সেটার জন্য দায়ী কিন্তু আমি না। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।